আমার সঙ্গে তোর জিনিস থাকবে না। সকাল সকালে উঠে মায়ের কাছে ঝাড় খেয়ে গেলাম। কিরে রবিবারে সকালে কি খাবি? লুচি আর ছোলার ডাল হলে কেমন হয়? জমে যাবে। তাহলে যেমনি বলা তেমনি কাজ। বর যখন মুখ ফুটে একটা জিনিস চেয়েছে সেটা করেই দিই। সহজ পাঠে পড়েছিলাম আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, কিন্তু বড় হয়ে বুঝলাম সেটা রোববার, কারণ বাড়িটা জঙ্গলের মতো হয়ে থাকে, সেটাকে সাফ করতে হবে, তার জন্য একটা দিনই পাওয়া যায়, সেটা হলো রোববার। তাই আজ সকালে উঠেই কোমর বেঁধে লেগে পড়া। কথায় আছে না, সবই মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। আজকে আমাদের সেই অবস্থা, আমরা দুজনে মিলে কোমর বেঁধে লেগে পড়েছি ঘর বাড়ি চাকাচাক করতে হবে। তাই এবার গাড়িতে ঠিকঠাক করে পেট্রোল না দিলে গাড়ি কি ঠিকঠাক চলে? তাই সকালের রেসিপি হলো ছোলার ডাল আর লুচি। উফ, মানে ভাবলেই জিভে জল চলে আসে। তবে এই প্রবাসে শনিবার আর রোববার দিন সকালবেলা ঘুম থেকে উঠে না মনে হয়, ইস মা যদি থাকতো, মা যদি কিছুটা এগিয়ে দিত, কিছুটা করে দিত, করে খাওয়াতো, খুব ভালো হতো। তবে সে দুঃখ আর বেশিক্ষণ থাকে না, কারণ শনিবার এবং রোববার দিনকে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা তিনিই করেন। কিন্তু আজকে এই গুছিয়ে ছোলার ডাল লুচি এইসব জিনিসগুলো আর কি একা পারেন না বলে দুজনে মিলে করা আর কি। যদিও সকালে কাজ কিন্তু এই ব্রেকফাস্ট করা দিয়ে নয়, আগের দিনের রাত্রে এক কারি বাসন মাজা দিয়ে, সেটা দিয়ে শুরু করেছিলেন তিনি, তার জন্য আমি কিছুটা এগিয়ে রাখছিলাম। তারপরে লুচি বেলবো আমি, ভাজবেন তিনি। এই দুজনে মিলেমিশে কাজ করি বললেই মা প্রথমেই বলে ওঠে, বাবাকে শোনা, তোর বাবাকে বলতো, দেখ এটুখানে দেখা। তখন মনে হয় হ্যাঁ সত্যি তো, তখন তাহলে বাবারা কেন এরকম কাজ করতো না? অনেক বাবারাই এরকম কাজ করতো ডেফিনেটলি, কিন্তু আমার বাবাকে দেখেছি বা আমার আশেপাশে কাকা এই মামা এদেরকে দেখেছি জেনারেলি ছুটির দিন হলে বাইরের কাজ যাবতীয় করতো, বাড়ির কাজ কিন্তু করতো না। বাড়ির কাজ মায়ের উপরে নির্ভরশীল। কেন এরকম ছিল? কেন বাড়ির কাজ মেয়েরা করবে এবং বাইরের কাজ ছেলেরা করবে, এই কনসেপ্টটাই কেন? তবে প্রবাসে এসে কিন্তু বেশ শিক্ষা হয়েছে। এই যে একা একা কাজকর্ম করতে হয়, তার জন্য কুটো থেকে দুটো করতো না সেই মেয়েটাও এখন সব কিছু করতে কিন্তু পটিয়সী। অ্যাটলিস্ট ফাটাফাটি কিছু না করে ফেললেও কাজ চালিয়ে দেওয়ার মতো কাজ করতে পারি। বিয়ের আগে মাও তো ভাবতো আমি সংসার করবো কি করে, আমি তো কিছুই পারি না করতে, আমি তো করে নিচ্ছি এখন, তাহলে ছেলেরা কেন পারবে না? ঠিক এইভাবেই শাগনিকও বড় হয়েছে। ফলে যা হয় আর কি, ও সবসময় ওকে মা বলতো যে আর কি বাইরে যখন থাকবে তখন নিজেরটা নিজেকে করতে হবে, এইটুকু ক্ষমতা থাকা উচিত। সেই ক্ষমতাটাই আজকে আমার কাজে লাগছে। ফলে যেদিনকে আমি হাঁপিয়ে উঠি সেদিনকে সবসময় কিছু না কিছু করে দেওয়ার জন্য পাশেও থাকে। যাই হোক, আজকে গল্প করতে করতে ছোলার ডাল অলমোস্ট রেডি। এবার লুচিটা বেলে ভেজে নিলেই হবে। এই যে এতক্ষণ ধরে এই যে সব পারি বলে গুণগান গাইলাম, এবার তার লুচি হলো তার প্রমাণ। ঠিক আছে, লুচিটা আমি ঠিক করে কিছুতেই বলতে পারি না। বৃষ্টি বাদলা কদ্দূর? এই যে এই সময়টা হলো আমার আর মায়ের সময়। আমরা যে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে যাই এমনটা নয়, কিন্তু দুজনেই কাজ করতে করতে গল্প করতে থাকি। এটা মনে হয় যেন আমি আর মা পাশাপাশি আছি। আর এই সময়টা হলো মায়ের রাত্রিবেলা এবং আমার সকালবেলা, দুজনেই রান্না করি, করতে করতে এই সময়টা গল্প করি আমরা, মানে মনের মতো একে নিয়ে ওকে নিয়ে, তারপর চারদিকে কী ঘটছে সব নিয়ে গল্প করা চাই। তো এই সময়টায় আমরা কাজ করতে করতে বেশ তুমুল গল্প করি। এদিকে গল্প করতে করতে লুচি সব বেলে ফেলেছি, এবার তিনি ভাজছেন, একেবারে হয়েই এসছে। তবে ছোলার ডালের গন্ধটা যা বেরিয়েছে না, আর যেন তর্স হয়েছে না এবার। ওদিকে তো শুনছি গরমে নাকি নাজেহাল অবস্থা, বৃষ্টি বাদলার নাম নেই, একেবারে প্রচণ্ড গরম। আর এদিকে আমাদের গরম যেন পড়ছেই না, সে শীত আর যাচ্ছে না। এখন আবার নতুন শুরু হয়েছে সেটা বৃষ্টি, আর বৃষ্টি পড়লেই টেম্পারেচারটা তত্তরিয়ে ফল করে যায়। দুঃখ কি বাতার কিসকো বাতায়। সকাল সকালে উঠে মায়ের কাছে ঝাড় খেয়ে গেলাম। না পারি আমি, না পারি শাগনিক, কেউ লুচি করতে পারে না ঠিক করে, তাই জন্য কি আর করা যাবে, তো দেশে বসে এই সই। মা বলেছে দেখতে ভালো হয়নি, খেতে খুব ভালো হয়েছে, হিঙের গন্ধটা খুব প্রমিনেন্ট এসেছে। ও আচ্ছা, এই যে লোহার জিনিসটা দেখছেন, এখানে জামা কাপড় মেলি আমরা। টরন্টো থেকে ফিরে এসে এক গাদা জামা ওয়াশিং মেশিনে কেচেছিলাম, সেগুলোই তুলছি এখন। আসলে আমাদের এখানে শীতপ্রধান দেশ তো, বাইরে সবসময় বেরোনো যায় না, তার জন্য ঘরে যে হিটার চলে তাতেই জামা কাপড় শুকোয়। এছাড়াও ওয়াশিং মেশিন এবং পাশে ড্রায়ার মেশিন থাকে, সেখানে ড্রাই করে নিলে অনেকটা জামা শুকিয়ে যায় সেখানে, ফলে কিছুটা মেলে রাখলেই জামা একদম ঝরঝরে শুকনো। এবার বুঝতে পারছেন কেন জঞ্জাল বলেছিলাম। এই যে আমার কাভারটা এই অবস্থা, পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে, এই একদিনই পাই গোছানোর মতো। এই জামা কাপড়গুলো পাট করে এখানেই রাখতে হবে, না হলে সারা সপ্তাহ জামা কাপড় পরতে যাওয়ার সময় হাতের কাছে কিছুই পাবো না।
আমাদের আলমারির মতো এরকম বহু তাক নেই, উপরে একটা তাক আর নিচেই হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখি জিনিসপত্র, আর নিচে একটা তাক, ব্যাস দ্যাটস ইট। ফলে আমাদের জামা এরকমভাবেই একটার উপর একটা পার্ট করে গুছিয়ে রাখতে হয়, এছাড়া কোনো অপশন নেই আর রাখার। এখানে কাজ ডান। এই জিনিসপত্রগুলো তোর জিনিস, সেই জিনিসগুলোকে আমি একসঙ্গে রাখবো না, আমার সঙ্গে তোর জিনিস থাকবে না। তো কারণটা হলো আমাদের শাড়ি। বাঙালির একটা শাড়ির প্রতি মানে দুর্বলতা থাকেই সবসময়। তো আমার এই শাড়িগুলোকে ঠিকঠাক রাখার জন্য ওর আর জায়গা হয়নি এখানে জামা কাপড় রাখার, তার জন্য বাইরের যে আলমারি যেখানে আমাদের জ্যাকেট রাখা হয় সেখানে ওর জিনিসগুলো থাকে। ঝুলছে কেন বাবা? সেটাই গোছানো হয়, ঝুলছে কেন এটা? গোছানো হয় না বহুদিন। রেখে দিই। আচ্ছা, এই জিনিসগুলো একটু বলি। এই জিনিসগুলো এই আমরা যে মানে ক্যানাডা বা শীত প্রধান দেশে থাকি, যারা মানে যে কোনো শীত প্রধান দেশে থাকলে এই একটা মানে কনসেপ্ট থাকে। তার কারণ হলো লোকজন যখন বাইরে থেকে আসে এসে জ্যাকেটটা খুলে রাখে না, তার জন্য এটা রাখতে হয়। এবং আমাদেরও জ্যাকেট এখানেই রাখা, সব শীতের জ্যাকেট, এগুলো সব শীতকালে পরি, গরমকালে এগুলো মানে মোটামুটি আপাতত এখন এগুলো পরতে হচ্ছে। বিষয়টি শীত মানে জ্যাকেট পরতেই হবে না। তার সঙ্গেও আছে, তার সঙ্গে এনার বেশ কিছু পাঞ্জাবি আনা হয়েছে, সেগুলো রয়েছে এখানে গুছিয়ে। তো ওই আমার শাড়ি ওর পাঞ্জাবি আর কি এখানেই থাকে, এরকম বিষয়। বাট আপাতত মানে জামা কাপড়গুলো রাখছে, পরে একটু গোছাস, আমি এখন গোছাতে পারছি না, এখন সম্ভব না। আজ যখন বাড়িঘরদের গোছানো হচ্ছেই, তাহলে চলুন আরও একটা জিনিস বলি, আমরা কীভাবে ময়লা কোথায় ফেলি। না, এখানে বাঁশি বাজিয়ে বাড়ির সামনে ময়লা নিতে আসে না। আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি তাদের বাড়ির নিচে একটা নির্দিষ্ট কোনো ঘর থাকে যেটাকে ময়লা ফেলার জন্য নির্ধারিত করা হয়। সেখানে গিয়ে বড় বড় কতগুলো বাস্কেট থাকে, সেখানে বিল্ডিংয়ের সবাইকে ময়লা ফেলতে হয়। যারা প্রাইভেট বাড়িতে থাকে তাদের কনসেপ্টটা একটু অন্য। তাদের বাড়ির সামনে কোথাও একটা এরকম কোনো বাস্কেট রাখা থাকে, সেখানে গিয়ে আপনাকে ময়লাগুলো ফেলে আসতে হবে। সেই বাস্কেট থেকে ময়লাগুলো আবার ক্লিন করে নিয়ে যাবে কোনো গাড়ি এসে। তবে যাই হোক, এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয়। এটা হলো ডাম্প ইয়ার্ড, যেখানে বিল্ডিংয়ের যাবতীয় আনইউজ জিনিসপত্র লোকজন রেখে যায়, এবং সেটা যদি আমার প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে এসে আমি বাড়িতে সাজাতে পারি। যেভাবে আমি বলেছিলাম আমাদের সোফাটা আনা হয়েছে, ওই ডাম্প ইয়ার্ড থেকেই কুড়িয়ে পেয়েছি আমরা। এখন কিছুই পড়ে নেই, তাই জন্য কিছু দেখাতে পারলাম না। তবে ময়লা ফেলতে আমি জেনারেলি আসি না, আমার এই গন্ধটা পুরো গা গুলিয়ে ওঠে, এত বাজে গন্ধ। এই ঘরটার মধ্যে শুধু লোকে ময়লা ফেলে গেছে, মানে বুঝতে পারছেন, দরজাটা খুললে একটা ভক করে বাজে গন্ধ। মানে যাই হোক, তো আজকে ব্লগটা করবো বলে ওর সঙ্গে আসা। যাই হোক, এসে এবার আমার কাজ হলো রান্নাঘর গোছানো, আর ওর কাজ হলো ঘর ঝাড় দেওয়া। টিভিতে একটু মনের মতো গান চালিয়ে দিলে কাজ করার এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। এই গানটা চেনেন তো? কোক স্টুডিও বাংলা সিজন 3 এর প্রথম গান যেটা ছিল, তাঁতি। আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন গানটা পুরোনোই হচ্ছে না, আমি শুনেই যাচ্ছি। এদিকে তিনি ঘর ঝাড় দেওয়ার পর স্নান করতে গিয়ে বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, আজ সকাল থেকে খাটাখাটনি করে ভালো খিদে পেয়ে গেছে আজকে। খেয়ে দিয়ে শাগনিকে একটু ঘুমিয়েছিল। এবার আমি কি করি খুঁজে বেড়াচ্ছি। এদিকে হঠাৎ করে কলকাতাটাকে খুব মিস করছি। তো কলকাতা বলতেই যা যা মনে পড়ে সেগুলো দিয়ে ডুডল করে করে একটা ওয়াল আর্ট বানিয়ে ফেললাম। আজ সকাল থেকে বাইরেটা কালো করে আছে, শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। এত প্যাচ প্যাচে ওয়েদার না ভালো লাগে না একদম। ছুটির দিন হলে কি হবে, বাইরে বেরোনোর জো নেই, তাই জন্য বাড়িতে বসেই কফি নিয়ে বসলাম আড্ডা দিতে। আরেকটা নে, আমারটা দেখে নিচ্ছিস কেন? কলকাতাটা দেখ, ফাটাফাটি কলকাতা। হ্যাঁ, সেটাই দেখছি। আমি যখন দুপুরে ঘুমাচ্ছিলাম সব করেছিস, দারুণ হয়েছে। জিজ্ঞেস করছিলাম এই বিরিয়ানিটা কোথাকার, আর্সেলের আর্মেনিয়া না আউদের? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে সেই হাড়িতে আউদের রাম বিরিয়ানিটা, তাই না? আবার চিকেনের ঠ্যাংটা বেরিয়েছে। তোর রবীন্দ্র সরোবর বলেছিলি, এই যে দিয়েছে। রবীন্দ্র সরোবর, বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে এটা মনে হচ্ছে পড়তে বসটা কেমন মনে হচ্ছে, বস না পিসি লাগছে দেখতে। মা বলছে পড়তে বস, আর ও গিটার বাজিয়ে বেলা বস গাইছে, বুঝলি? আমার তো ছেলে ঠিক তোর মতো একদম।
না আমি শুনে গেছি পরে। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, আমাদের ছুটির দিনের গল্প মানে এরকম বেসলেস গল্প, কোনো মাথা মুন্ডু নেই যেটা। এই যে কালকে আমাদের তো দিন চলে গেছে তোমাদের ওখানে, কিন্তু আজকে আমাদের এখানে এই দিনটা। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। থ্যাঙ্কস। আমি তো বাবার সঙ্গে একসঙ্গে ফোন করেছিলাম তখন, তাহলে একসঙ্গে ফোন করলে দুজনকে একসঙ্গেই বলতাম হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। দূর দেশে থাকার এই এক সমস্যা, এইসব দিনগুলোতে নিজে হাতে রেঁধে বেড়ে খাওয়ানো যায় না, তবে ফোনের ওপাশে থাকা লোকজনগুলো এইটুকুতেই খুশি হয়ে যায়। যাই হোক, অনেক রাত হলো, এবার খেয়ে দিয়ে ঘুমোই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।